গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব অংশটাই আজকে আমরা পড়ব। আজকে আমাদের শেষ হবে না, এবং আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব পড়ার পরে এগুলোর ভিত্তিতে আরও কিছু ন্যাচারাল ফেনোমেনা পরবর্তীতে আমরা পড়ব। যেমন শিশির কেন পড়ে, আর্দ্রতার ব্যাপারটা নিয়ে আমরা পড়া করবো, হিউমিডিটি। যেমন আমাদের দেশে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, রেনি সিজন বা গরমকালে আর্দ্রতা হলো বড় ফ্যাক্টর আমাদের জন্য। আর্দ্রতার কারণেই আমাদের বেশি অস্বস্তি লাগে। এই হিউমিডিটি এত বেশি কেন, কীভাবে ফর্ম করে, এগুলো নিয়ে আমরা পড়ব। এবং আমরা পাশাপাশি দেখব মিডল ইস্টে এবং বাংলাদেশের মধ্যে আর্দ্রতার পার্থক্য কেমন, প্রচণ্ড গরম হওয়ার পরেও কেন তারা স্বস্তি বোধ করে, এই বিষয়টা একটা পরিধানযোগ্য বিষয় হবে আমাদের এখানে। তাহলে আমরা আসবো, আলোচনার বিষয় হবে গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব মানে কি, আমরা একটা পাত্র ছাড়া গ্যাস বিবেচনা করতে পারি না। আমাদের একটা পাত্রের ধারণা লাগে গ্যাস নিয়ে যখন আমরা কথা বলবো। তাহলে সেই পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলো কিভাবে অবস্থান করে, কিভাবে ছোটাছুটি করে, এবং এরা পাত্রের দেওয়ালের সাথে কিভাবে সংঘর্ষে লিপ্ত হয়, এই সবগুলো বিষয় নিয়ে যে তথ্য, সেটাকে আমরা বলি গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্বের মোটামুটি 7টা টপিকসে এখানে তোমাদের বইয়ে আলোচনা করছে। আমরা এগুলো একটু অবশ্যই মনে রাখার চেষ্টা করবো, দেখো। এবং এই গ্যাসের গতিতত্ত্বের আলোকে আমরা গ্যাসের এই যে কোনো একটা পাত্রে কি পরিমাণ চাপ দেয় তার একটা সমীকরণ বের করার চেষ্টা করব। আজকে আমরা দেখি এই বিষয়গুলোই। প্রথমে আসে গ্যাসের গতিতত্ত্ব 1 নাম্বার আসলে গ্যাসের অণু নিয়ে কথা বলছে। এটা সবাই জানো তোমরা, সকল গ্যাস অণু সমন্বয়ে গঠিত, কেনা জানে? এটা হলো অণু নিয়ে কথা। এবং আরো বলতেছে একই গ্যাসের অণুসমূহ সদৃশ, বিভিন্ন গ্যাসের অণু বিভিন্ন। 1 নাম্বার শেষ, কেমন? তাহলে আমি পরবর্তী কথাটা লিখলাম না। সকল একই গ্যাসের অণু লিখলাম, তারপরও সদৃশ বিভিন্ন গ্যাসের অণু বিভিন্ন রকম। দেখো 1 নাম্বার শেষ। তাহলে মনে রাখবা, সংক্ষেপে মনে রাখবা, 1 নাম্বারে অণু নিয়ে কথা বলছে, ঠিক আছে? 1 নাম্বারে আমরা অণু নিয়ে কথা বলেছি। 2 নাম্বারে বলা হচ্ছে, যেমন গ্যাস মানে একটা পাত্রের ধারণা লাগে, এই পাত্রের মধ্যে ধরলাম গ্যাসগুলো আছে, এগুলো গ্যাসের অণু। অনেক বড় করে আমি গ্যাসের অণু দেখাচ্ছি, দেখো আসলে গ্যাসের অণু কিন্তু এত বড় নয়। তাহলে বলা হচ্ছে এই গ্যাস অণুগুলো সাইজ কেমন। 2 নাম্বারে গ্যাসের অণুর সাইজ কেমন। তাহলে বলা হচ্ছে একটা গ্যাস অণুর আকার বা আয়তন দুটো গ্যাস অণুর মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই নগণ্য। মানে সোজা কথা, গ্যাস অণুর আয়তন এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। দেখো আমি যদি অণুগুলো যদি একটু বিন্দু দিয়ে আঁকতাম, আর যদি দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেম রাখতাম, এখন যা রাখছি, তাহলে কি আমি বলতে পারতাম না এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় এই গ্যাসের অণুগুলোর আকার বা আয়তন খুবই ক্ষুদ্র। 3 নাম্বার হচ্ছে এই অণুগুলো দেখতে কেমন বা এদের ন্যাচার কেমন। ন্যাচারে বলা হচ্ছে, দেখো প্রত্যেক গ্যাস অণু কঠিন স্থিতিস্থাপক গোলক সদৃশ। এরা কঠিন মানে কি, কঠিন মানে হচ্ছে, যেমন ধরো দুইটা, এটা হলো গ্যাস অণু, এটা হলো গ্যাস অণু, এরা যখন সংঘর্ষে লিপ্ত হবে, ব্যাপারটা কি এরকম হবে? এরকম হয়ে যাবে, একটা একটাকে চাপাইয়া দেবে? না, হবে না। বরং এরা কি থাকবে, এরকম গোলই থাকবে, গোল থেকে এরা এক অপরকে ধাক্কা দিবে। স্থিতিস্থাপকতার জন্য এটা এর উপর বল প্রয়োগ করবে, এর উপর বল প্রয়োগ করবে। এই কথাটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? দেখো, কঠিন স্থিতিস্থাপক গোলক সদৃশ, কঠিন স্থিতিস্থাপক গোলক সদৃশ। এবং এরপরও বলা হচ্ছে এই গ্যাস অণুর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। যদি এই কথাটা কিন্তু অলওয়েজ সত্য নয়, আমরা এক জায়গায় গিয়ে প্রমাণ করে দেখাবো গ্যাস অণুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল থাকা সম্ভব। এবং এদের শক্তি সম্পূর্ণটাই গতিশক্তি।
তাহলে যদি একটু লিখতে পারো তোমরা, আমি বলতেছি এদের মধ্যে, এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, এদের পুরো শক্তি হলো গতিশক্তি। খুব মজার কথা এরা, মানে এরা হচ্ছে ফ্রি পার্টিকেল। যে সকল পার্টিকেলের কোনো বিভব শক্তি থাকে না, শুধু গতিশক্তি থাকে, তাদেরকে আমরা বলি ফ্রি পার্টিকেল। বুঝা যায়? যেমন আমরা হচ্ছি এমন পার্টিকেল যাদের কি আছে, বিভব শক্তি আছে, গতিশক্তি আছে। বিভব শক্তি কেন? বিভব শক্তি মানে কি, যে সকল বস্তু কোনো একটা বাধার মধ্যে থাকে, কোনো একটা ব্যারিয়ারের মধ্যে থাকে, সেটাকে আমরা বলি, বা সেই বস্তু ওই ব্যারিয়ার থেকে বের হলে যে শক্তি লাভ করে, বা অন্য কোনো অবস্থায় নিলে যে শক্তি লাভ করে, সেটাকে আমরা বলি বিভব শক্তি বলি। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যাস অণুর ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নাই, কারণ এরা ফ্রিলি মুভ করে পাত্রের মধ্যে, এদেরকে অভিকর্ষ বল আটকে রাখতে পারে না। তাহলে দেখো 4 নম্বরে বলা হচ্ছে, এই যে আমরা বললাম এরা কেমন, এখন বলবো এদের বেগের ন্যাচার কেমন। আমরা বলবো এরা মানে কি, গ্যাস অণুগুলো এরা অক্রম, মানে কি র্যান্ডম ইংলিশে যেটাকে বলে, বা এলোমেলো গতিতে ভাবে ছোটাছুটি করে। এদের বেগের মান কিন্তু বিভিন্ন, একই না। অণুগুলোর বেগের মান কিন্তু কি বললাম, বিভিন্ন। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এখানে সবগুলো কথাই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর বলবো এই অণুগুলো কি করে, এদের কাজ কি। এরা সর্বদা ছোটাছুটি করে, এরা নিজেদের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তাহলে কি করে, এরা নিজেদের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে সর্বদা সংঘর্ষে লিপ্ত হয়। এদের কাজ হলো, এরা আর কোনো কাজ নেই, যেহেতু সারাক্ষণ ছোটাছুটি করে, এরা বসে থাকে না, অতএব এদের কাজই হলো নিজেদের সাথে এবং পাত্রের দেওয়ালের সাথে কি করে, সংঘর্ষে লিপ্ত হবে। যেহেতু পাত্রের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, অতএব এরা পাত্রের উপর, পাত্রের দেয়ালে বল প্রয়োগ করে, মানে চাপ প্রয়োগ করে। এই চাপের হিসাবটা আমরা করবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? আবার দেখো দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্ব কেমন, সাপোজ ধরো এই একটু খেয়াল করো তোমরা চিত্রে, একটু খেয়াল করো, এই যে অণুটা ধরলাম, এখানে আরেকটা অণু, এই অণুটা গিয়ে এর সাথে সংঘর্ষে লিপ্ত হলো, সেটা এসে এখানে সংঘর্ষে লিপ্ত হলো। তাহলে 1 নম্বর সংঘর্ষ, 2 নম্বর সংঘর্ষ, এই দুই সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলে মুক্তপথ। দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলে মুক্তপথ। তাহলে অনেকগুলো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব নিয়ে যদি মোট সংঘর্ষ দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, গড় মুক্তপথ পাবো। এবং দুই সংঘর্ষের মধ্যবর্তী এরা সরলরেখায় চলে, তোমরা জানো। 6 নাম্বার, তাহলে আমরা এদের সংঘর্ষের প্রকৃতি নিয়ে আসলাম। এখন আমরা আসবো, এই যে দেখো এরপরের কথা কি, এই সংঘর্ষ নিয়ে এরপরের কথাটা, সংঘর্ষে যে সময়টা লাগে সেটা দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় খুবই নগণ্য। কতটা আগে লিখো, সংঘর্ষে যে সময় নেয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। এরপরের কথা খুবই সহজ, সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক। দেখো আমরা এই 7টা কথা লিখলাম এখানে, টেকনিক্যালি মনে রাখবা। মনে রাখার জন্য আমি যেটা করতাম ইন্টারমিডিয়েটে, এই 7টা কথা মনে রাখার জন্য 7টা কথার প্রত্যেকটা লাইন নিয়ে একটা সামারি করতাম।
যেমন প্রথমটা হচ্ছে অণু নিয়ে, অণু দ্বারা গঠিত, এটা যে গ্যাসগুলো যে অণুর সমন্বয়ে গঠিত এই কথা বলতেছে। 2 নম্বরে দেখা বলছে সেই অণুগুলোর অণুর আকার কেমন, আয়তন কেমন। অণুর আয়তন এদের মধ্যবর্তী দুটো অণুর মধ্যবর্তী দূরত্বের তুলনায় খুবই নগণ্য, এটা বলবো। 3 নম্বরে বলতে চাচ্ছি যে এই অণুগুলো কেমন, যেমন অণু হচ্ছে অণু কঠিন, স্থিতিস্থাপক, গোলক, বিশেষ, দেখো, এবং এদের পুরো শক্তি গতিশক্তি খুবই ইম্পর্টেন্ট নিউজ ইনফরমেশন এগুলা। এবং এরা অক্ষম গতিতে গতিশীল, এরা যে লাইন ধরে যে আর্মি সেনাবাহিনীর মতো মার্চ করে চলে ব্যাপারটা তা না, এরা যেদিকে ইচ্ছে সেদিকে ছোড়াছুড়ি করে, এরা অক্ষম গতিতে গতিশীল, এটা আমাদের জানা থাকতে হবে। এদের বেগের মান বিভিন্ন হয়। আবার দেখো তাহলে আমি বললাম প্রথমে অণু নিয়ে গঠিত, এটা বললাম, অণুর আকার নিয়ে কথা বললাম, এরপর অণুগুলো কেমন সেটা নিয়ে বললাম, অণুর বেগ নিয়ে বললাম, এই অণুগুলো কি কাজ করে, এরা কার সাথে, এরা নিজেদের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এবং দুটো সংঘর্ষের মধ্যবর্তী এরা সরল পথে চলে, এবং দুটো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় গড় মুক্ত পথ। খুবই ইম্পর্টেন্ট কথা, দুটো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় মুক্ত পথ। কেমন, অনেকগুলো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব নিয়ে যদি আমরা সংঘর্ষের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো গড় মুক্ত পথ। এরপরে বলতেছি দেখো সংঘর্ষের টাইম নিয়ে কথা হচ্ছে। সংঘর্ষের টাইম মানে কি তোমরা জানো, ধরলাম ধুম করে একটা সংঘর্ষ হলো, এটা হলো সংঘর্ষের টাইম, এখানে যে সময়টা লাগছে। আবার এই সংঘর্ষটা করে আর একটা অণুর সাথে সংঘর্ষ করার এই যে মধ্যবর্তী যে সময়, সেটা হলো দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়। তাহলে এখানে বলা হচ্ছে একটা সংঘর্ষের সময় দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে সময়টা তার তুলনায় খুবই নগণ্য। এবার বলা হচ্ছে এই সংঘর্ষগুলো হচ্ছে স্থিতিস্থাপক। তোমরা স্থিতিস্থাপক সংঘর্ষ পড়েছ নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে। আমরা বলেছিলাম সংঘর্ষ 2 ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষের আগে পরে ভরবেগ গতিশক্তি কি থাকে, সংরক্ষিত থাকে। অস্থিতিস্থাপক সংঘর্ষে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে না। তাহলে এই দেখো এই ইনফরমেশনগুলো আমাদের এখানে কাজে লাগাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। গ্যাসের গতিতত্ত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে দেখি প্রশ্ন করতে পারো। Any question? If any question? সময় চিন্তি আছে, মাঝখানে পড়ে গেছিল, সাথে সাথে অ্যাটেন্ডেন্স দিতে পারে না এখনো। মুক্তপথ হচ্ছে দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলে মুক্তপথ। কেমন, যেমন ধরো তুমি দুটো মেয়ের সাথে কি হচ্ছে ধাক্কা খাইলা, তাহলে ধরো একবার নাফিসের সাথে ধাক্কা খাইলা, পাশে দাঁড়া আছে সারা সাদিয়া, ওর সাথে একটা ধাক্কা খাইলা, এই যে দুটো সংঘর্ষের মধ্যবর্তী একটা দূরত্ব আছে না, এটার নাম হলো মুক্তপথ। আবার সাপোজ ধরো তুমি আরো 3টা মেয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছো পরে, তাহলে সংঘর্ষ কটা হয় 5টা। তাহলে এই 5টা সংঘর্ষে আবার মধ্যবর্তী দূরত্ব আছে না, এই দূরত্বগুলো যোগ করে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে যা পাবো তার নাম হচ্ছে গড় মুক্ত পথ, মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। মিন ফ্রি পাথ, এই যে গড় মুক্ত পথের সমীকরণ বের করতে হবে আমাদেরকে, কয়েক ধরনের সমীকরণ, তাহলে মুছে ফেললাম। দেখো বই পড়ে বোঝা কঠিন হবে, এখন বুঝতে হবে। দেখো এই জিনিসটা বোঝার আগে আমাদের কয়েকটা টার্ম একটু বুঝতে হবে। যেমন আমরা জানি গ্যাস অণুর বেগ, গ্যাস অণুর বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব, সি দ্বারা প্রকাশ করব। সি, গ্যাস অণুর বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করব, শুনে নাও। আবার গ্যাস অণুর গড় বেগকে আমরা প্রকাশ করব হচ্ছে সি বার দ্বারা। গ্যাস অণুর গড় বর্গ বেগ, দেখো কতগুলো কথা, সি স্কোয়ার বার মানে স্কোয়ার করার পর বার করব। এরপরে জানতে হবে গ্যাস অণুর মূল গড় বর্গ বেগ, সি স্কোয়ার বার রুট, যেটাকে আমরা বলি সি আর এম এস রুট মিন স্কোয়ার।
দেখো আরএমএস ভ্যালু, এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আবার গ্যাস অণুর সম্ভাব্য বেগ, এই 5টা জিনিস আমাদের একটু বুঝতে হবে। তাহলে গ্যাস অণুর বেগকে তো বলে দিলাম সি দ্বারা প্রকাশ করে, আর গ্যাস অণুর গড় বেগ একটু শুনে নাও। গড় বেগ জিনিসটা কি? কেমন? যদি অনেকগুলো অণু হয় তাদের বেগ যদি যথাক্রমে C1 C2 C3 ইত্যাদি হয় এবং তাকে যদি n সংখ্যক ভাগ করি তাহলে যা হয় তা হচ্ছে সি বার। দেখো এরপরে সি স্কোয়ার বার জিনিসটা কি? সি স্কোয়ার বার হলো প্রথমে বর্গ করব C1 স্কোয়ার C2 স্কোয়ার C3 স্কোয়ার, দেখো বর্গগুলো যোগ করব, যোগ করার পরে n দিয়ে ভাগ করলে যা হয় তা হচ্ছে কি গড় বর্গবেগ। গড় বর্গবেগ, দেখো বেগ, বেগের উপর তারপর কি বর্গ, তারপর গড়। একটু ডান পাশ থেকে যদি আসি, বেগ বর্গ গড়, এই যে বেগ, বেগগুলো নিলাম C1 C2 C3 C4, এরপরে কি করলাম বর্গ করলাম, এরপরে গড় বের করলাম। গড় কিভাবে বের করি? সবগুলো যোগ করে n দিয়ে ভাগ, ঠিক আছে? আবার সেটাকে যদি আমি ভাগ করি, কেমন, সেটাকে যদি আমি রুট করি তাহলে যা হয় তাই হলো আরএমএস ভ্যালু। C1 স্কোয়ার C2 স্কোয়ার প্লাস 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 Cn স্কোয়ার ডিভাইডেড বাই n, এটাকে যদি রুট করি তাহলেই সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। রুট মিন স্কোয়ার ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু। সম্ভাব্য বেগটা কি তাহলে? প্রবাবল ভেলোসিটি, এটা কি জিনিস? একটা পাত্রের মধ্যে যখন গ্যাস অণুগুলো দৌড়াদৌড়ি করে, সর্বাধিক সংখ্যক অণু যে বেগে দৌড়াদৌড়ি করে তার নাম হচ্ছে কি সম্ভাব্য বেগ। তাহলে আমি সম্ভাব্য বেগ কি? সর্বাধিক সংখ্যক অণু যে বেগে দৌড়াদৌড়ি করে, যে বেগে চলে, তাকে কি বলে? সম্ভাব্য বেগ বলে। দেখো ঠিক আছে কিনা, বুঝছি কিনা? কোনো একটা টার্ম না বুঝতে এখানে বলো আমাকে। কে আবার কোনটা নিয়ে কনফিউজ? কোনটা? 1/3 mn/c স্কোয়ার বার, স্কোয়ারের উপরে বার। সি স্কোয়ার, সি স্কোয়ারের উপরে বার দিছি, -2 না কিন্তু। টিভি সমান, তোমরা যারা ভালো করে দেখো না অবশ্যই এখন ল্যান্ডস্কেপ মোডে দেখবা। টিভি সমান 1/3 ছোট হাতের এম বড় হাতের এন সি স্কোয়ার বার। দেখো এভাবে কিন্তু এটা 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 হলো, এটাকে তোমার বন্ধু মনে করবে এখন থেকে। এই সমীকরণটা ভালো করে আয়ত্ত করা চাই। টিভি সমান 1/3 mn/c স্কোয়ার বার, এভাবে মুখস্থ করবে। হ্যাঁ পিবি তো ইকুয়াল লিখেছি, দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, একটু ছোট হয়েছে মনে হয়। হ্যাঁ সমান চিহ্নটা একটু ছোট হয়েছে, কি তো হোয়াইট বোর্ড ছোট করলে আসলে ভালোভাবে লেখা যায় না। এগুলো নিয়ে আর কোনো কথা আছে? আশা করি কথা নাই। নাও নেক্সট, লেটস মুভ অন টু নেক্সট। নেক্সট মিন্স উই আর টু প্রুভ পিবি সমান 1/3 mn/c স্কোয়ার প্রমাণ করতে যাচ্ছি আমরা। একটু ভালো করে মনোযোগ দাও, বই পড়ে বুঝবা না, একদম লিখিত দিলাম, কাগজে কলমে লিখে দিবা, বই পড়ে বুঝবা। অতএব পড়তে টিচার লাগে এই জন্য। This is quite impossible to read out without help of teacher in physics. So দেখো এখানে আমি বলেছি একটা কথা, পাত্র ছাড়া গ্যাস বিবেচনা করা যাবে না। সো আমাদের একটা কি লাগবে? পাত্র লাগবে। কেমন? পাত্র লাগবে। যে পাত্রটা হচ্ছে স্কোয়ার, মানে কি কিউবিক শেপ, কিউবিক শেপ একটা পাত্র বিবেচনা করব। কিউবিক শেপ মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান।
দেখো তাহলে এল বাহু বিশিষ্ট ঘনক আকৃতির পাত্র বিবেচনা করি। পাত্রটা কি? এল বাহু বিশিষ্ট ঘনক আকৃতি পাত্র। তাহলে আমি লিখতে পারি এল কিউব সমান বি আয়তন, পারি তো না? তোমরা এখানে একটা ঘনক আকৃতি কি দেখতে পাচ্ছ? পাত্র দেখতে পাচ্ছ। দেখো পাত্রের এক পাশে একটা দেওয়ালকে আমি নাম দিলাম এ, আর একটা দেওয়ালের নাম দিলাম এ প্রাইম। এখানে আমি এক্স অক্ষ বরাবর, খালি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর গতিশীল একটা অণুর কথা বিবেচনা করবো। একটা অণু এভাবে কি হচ্ছে, u1 বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল। সবগুলো কথা আমি লিখবো না, একটু বুঝে নাও। একটি মাত্র অণু এক্স অক্ষ বরাবর u1 বেগে গতিশীল। তাহলে দেখো সেই অণুটা এই দেওয়ালে ধাক্কা খেয়ে, সেই অণুটা এই দেওয়ালে u1 বেগে ধাক্কা খেয়ে মাইনাস u1 বেগে এ প্রাইম দেওয়ালে ফিরে আসবে। এ দেওয়ালে ধাক্কা খেল, এরপরে মাইনাস u1 বেগে এসে এ প্রাইম দেওয়ালে ধাক্কা খাবে। দুটো ধাক্কা, অণুটার দুটো ধাক্কার কথা বলছি। একটা হলো এ দেওয়ালে ধাক্কা গেল u1 বেগে, আবার সেখান থেকে এসে এই প্রাইম দেওয়ালে মাইনাস u1 বেগে ধাক্কা খাবে। যেহেতু আমরা বলেছি, দেখো গতিতত্ত্বে বলেছি এগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক যে বেগে মারবে তার ঠিক উল্টো বেগে বিপরীত দিকে ফিরে আসবে, গতিতত্ত্ব আমাদেরকে বলে। তাহলে দেখো আমি যদি বলি এক্স অক্ষ বরাবর একটি অণু u1 বেগে কি গতিশীল, মনে রাখবে অণুর ভর হচ্ছে, প্রত্যেকটা অণুর ভর ছোট হাতের এম, ছোট হাতের এম, এগুলো অবশ্যই মনে রাখতে হবে। মোট অণুর সংখ্যা বড় হাতের এন, পাত্রে মোট অণু কতগুলা? বড় হাতের এন। প্রত্যেকটা অণুর ভর হচ্ছে ছোট হাতের এম। সুতরাং গ্যাসের ভর কত হবে? একটাকে এর বড় হাতের এন দ্বারা গুণ করলাম, এটাকে আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করি। মনে রাখবে গ্যাসের মোট ভরকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করি। ধরে নিলাম এখানে 1 মোল গ্যাস আছে, ধরে নিলাম 1 মোল গ্যাস আছে। ক্লিয়ার এই জিনিসটা? একটা অণুর ভর যদি ছোট হাতের এম হয় আর যদি এন সংখ্যক বড় হাতের এন সংখ্যক অণু থাকে, তাহলে গ্যাসের বড় হবে বড় হাতের এম সমান ছোট হাতের এম ইন্টু এন। এখন আমি বলেছি এক্স অক্ষ বরাবর u1 বেগে ধাক্কা খেয়ে মাইনাস u1 বেগে ফিরে আসবে। তাহলে আমাকে বলো আদি ভরবেগ কত? অণুর আদি ভরবেগ mu1, অণুর শেষ ভরবেগ মাইনাস mu1। সুতরাং ভরবেগের পরিবর্তন সমান, পরিবর্তন কিভাবে বের করে? শেষেরটা বিয়োগ আদিটা, মানে মাইনাস mu1 বিয়োগ mu1। দেখো শেষেরটা বিয়োগ আগেরটা, পরিবর্তন বের করে। তাহলে আমি কি পেলাম? মাইনাস 2mu1। দেখো ভরবেগের সংরক্ষণ সূত্র, দেখো এটা হচ্ছে অণুর ভরবেগের পরিবর্তন, অণুর ভরবেগের পরিবর্তন। তা অণুটা কার সাথে দেখা যাচ্ছিল? দেওয়ালের সাথে। তাহলে এখানে সংঘর্ষ হচ্ছে কার মধ্যে? দেওয়াল এবং অণুর মধ্যে। ঠিক আছে? তাহলে দেখো অণুর যদি ভরবেগের পরিবর্তন মাইনাস 2mu1 হয়, তাহলে দেয়ালের ভরবেগের পরিবর্তন কত হবে? কে বলতে পারে দেখি? এখানে সংঘর্ষ হচ্ছে অণু এবং দেয়ালের মধ্যে। তাহলে আমাকে বলো অণুর ভরবেগের পরিবর্তন আমরা বের করেছি মাইনাস 2mu1, তাহলে দেয়ালের ভরবেগের পরিবর্তন কত হবে? অলরেডি সবাই চলে গেছে।
মাত্র 20 জন স্টুডেন্ট আছে মনে হচ্ছে, তাও আছে কিনা, কয়জন যে ক্লাস করতেছে বলো দেখি। দেয়ালের ভরবেগের পরিবর্তন কত? না, এত কষ্ট করে ক্লাস করা দিতে হচ্ছে না, স্টুডেন্ট নাই, কিছু নাই, স্টুডেন্ট নাই, কিছু নাই। কি সব ঠিক আছে না? হ্যাঁ, ভিডিও প্রবলেম হচ্ছে। আচ্ছা হ্যাঁ, কি বলছিলাম, দেয়ালের ভরবেগের পরিবর্তন কত সেটা বলো। অণুর ভরবেগের পরিবর্তন যদি -2m1 হয়, সো দেয়ালের ভরবেগের পরিবর্তন কত? একটা জিনিস বুঝাতে চাচ্ছি, দেখি। হ্যাঁ, দেয়ালের ভরবেগের পরিবর্তন কত? কাউকে তো পেলাম না। ভরবেগের চেঞ্জ হবে কেন? কেন চেঞ্জ হবে না? ভরবেগ কেন চেঞ্জ হবে না? কারণ দেয়াল কিছু ধাক্কা দিচ্ছে, দেয়াল তো সংঘর্ষে অংশগ্রহণ করতেছে, দেয়াল সংঘর্ষে অংশগ্রহণ করতেছে না। দেখো, দেয়ালের ভরবেগের পরিবর্তন হবে ভরবেগের নিত্যতা অনুসারে। যেহেতু নিত্যতা মানে কি, ভরবেগের কি হয় না, আগে আদিতে যা পরেও তা, সেজন্য দেয়ালের অনুসারে দেয়ালের ভরবেগের পরিবর্তন (2mu1), কারণ ভরবেগের এই পরিবর্তনটা হচ্ছে সমান ও বিপরীত। ভরবেগের পরিবর্তনটা হচ্ছে সমান ও বিপরীত। এটা আমি প্রমাণ দেখাইতে পারি, তোমরা যদি ইন্টারেস্টেড হও। দেখো, আমরা পড়ছিলাম F1 সমান -F2 না? এটা কি নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে F1 = -F2। তাহলে আমি আমার কি জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাদের কি বলে, প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। মানে আমি লিখতে পারি dp1/dp2 d2 -dp2/d2 d2 কাটা, সুতরাং dp1/dp2। মানে ভরবেগ সমান ও বিপরীত হয়, মনে রাখবা। যে দুটো পাবলিক এখানে সংঘর্ষে অংশগ্রহণ করতেছে, এনিওয়ে যদি আমরা একজনের ভরবেগ জানি, চেঞ্জ অফ মোমেন্টাম যদি এনিওয়ে একজনের জানি, আরেকজনেরটা হবে তার সমান ও বিপরীত। যাক, এটা নিয়ে আর কথা বললাম না, মনে রাখো। তাহলে আমি কি বললাম, দেয়ালের ভরবেগের পরিবর্তন পেলাম 2mu1। এই পরিবর্তন যদি টি সময়ে সংঘটিত হয়, ছোট হাতের টি সময়ে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে? দেয়ালের ভরবেগের পরিবর্তনের হার রেট সময় দ্বারা কি করব, ভাগ করব 2mu1/t। আর এই টি হচ্ছে কি, দুটো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব, সময়, দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়। দেখো, এ দেওয়ালে বাড়ি খেলো, আবার এ প্রাইম দেওয়াল থেকে সে দেওয়ালে গেল, এ দেওয়ালে বাড়ি খেয়ে আবার এই প্রাইমে আসলো, তাহলে কত দূরত্ব এখানে? 2l না? দেখো, এই 2l আমি টি সমান লিখতে পারি, আমরা জানি s = vt। সো টি সমান হচ্ছে কি, টি সমান হচ্ছে তাহলে s/b। আর এখানে s হচ্ছে 2l, একবার গেল আবার ফিরে আসলো, 2l মানে 2mu1 ডিভাইডেড বাই টি সমান লিখবো 2l/u1। দেখো, এটা বুঝতে পারছো কিনা? মানে আমার সমীকরণ দাঁড়াচ্ছে mu1² দেয়ালের ভরবেগের পরিবর্তনের হার পেলাম mu1²/l। কি বুঝলা না? কি বুঝলা না? দেয়ালেরটা। তাহলে আমি বলছিলাম কি, যেহেতু অণুর ভরবেগের পরিবর্তন পেলাম -2mu1, ভরবেগের নিত্যতার সূত্র আমাদেরকে বলে কেমন,
ভরবেগের নিত্যতা সূত্র আমাদেরকে বলে যে দুটো পাবলিক এখানে সংক্রমণ করতেছে, একজনের ভরবেগের পরিবর্তন যদি হয় -2mu1, তাহলে অন্যটা হবে এর সমান ও বিপরীত। সমান মানে কি 2mu1, বিপরীত মানে কি এটা মাইনাস হলে এটা প্লাস হবে। কেমন? এটাকে আমরা বলছি 2mu1, এবং এই পরিবর্তন যদি t সময়ে সংঘটিত হয় তাহলে দেয়ালের ভরবেগের পরিবর্তনের হার কত? সময় দ্বারা ভাগ করলাম। আর সেই সময় মানে কি এ প্রাইম দেওয়াল থেকে গিয়ে এ দেওয়ালে গিয়ে আবার এ প্রাইমে ফিরে আসার সময়, দুটো সংঘর্ষ মানে এটাকে বোঝায়। তাহলে এটা হচ্ছে কি 2l/u1, কাটাকুটা করলে m1u²/l হয়। ওকে, এটা হলো দেওয়ালের ভরবেগের পরিবর্তনের হার। কিন্তু নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাদেরকে কি বলে? ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমান। ভরবেগের পরিবর্তনের হার এর উপর মানে দেয়ালের উপর প্রযুক্ত বলের সমান। তাহলে এফ সমান আমি লিখতে পারি, এখন নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে লিখতে পারি ভরবেগের পরিবর্তনের হার, এই চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ইকুয়াল টু এফ, দেয়ালের উপর প্রযুক্ত বলের সমান। আর এফ সমান আমি কি জানি? পিএ বা পি সমান তাহলে কি দাঁড়ায়? mu1², এলটা নিচে যাবে এল এ। তাহলে দেখি বলতো দেওয়ালের যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সেম, তাহলে আমি কি লিখতে পারি? l²। তাহলে দাঁড়ায় mu1²/l³। দেখো l³ মানে কি আয়তন নয়। তাহলে অলরেডি আমি পিবি পেয়ে গেছি। দেখো পিবি পেয়ে গেছি। এখন আমাকে 1/3 mc² বের করতে হবে। দেখি বুঝতে পারছি কিনা। টিভি পাই গেছি, টিভি পাই গেছি গা, টিভি পাই গেছি। এখন কি করব? এখন কি করা উচিত আমাদের? দেখো তো মনে আছে শুরু করছিলাম কি একটা অণু দিয়ে, এক্স অক্ষ বরাবর একটা অণু দিয়ে শুরু করছিলাম, কিন্তু দেওয়া একটা পাচ্ছ কি খালি একটা অণু থাকে? এক্স অক্ষ বরাবর তার অনেকগুলো অণু থাকে না? তাহলে এক্স অক্ষ বরাবর যে অণুগুলো গতিশীল এদের বেগ যদি যথাক্রমে u1, u2, u3 ইত্যাদি হয়, তাহলে আমি কি লিখতে পারি? এক্স অক্ষ বরাবর যদি গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল সকল অণুর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? দেখো তো লিখতে পারি, ওই যে বেগের কি করব? u² সমান এক্স অক্ষ বরাবর গতিশীল অণুগুলোর বেগ যথাক্রমে u1, u2, u3 ইত্যাদি হলে আমি লিখতে পারি u² ইকুয়াল u1² প্লাস u2² প্লাস un² ডিভাইডেড বাই n, বা লিখতে পারি n u² ইকুয়াল u1² প্লাস u2² প্লাস un²। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর গতিশীল সকল অণুর জন্য আমার পিবি সমান কি দাঁড়াচ্ছে? এটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে রাখি, এটা তো আমরা জানি। কেমন? এই অংশটা আমরা জানি। তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল সকল অণুর ক্ষেত্রে আমরা লিখবো পিবি সমান, জাস্ট এই সমীকরণটা আমি নকল করতেছি। দেখো m ইন্টু u1² প্লাস u2² প্লাস u3² প্লাস un², লিখতে পারি না? এক্স অক্ষ বরাবর গতিশীল সকল অণুর ক্ষেত্রে আমি এটা লিখতে পারি। এখন আমি যদি জাস্ট এক নম্বর সমীকরণকে কাজে লাগিয়ে একটু রিপ্লেস করি তাহলে কি পাই? দেখো পাচ্ছি হলো m ইন্টু n u² বার। দেখো এটা ঠিক আছে কিনা? এটা আমি গড় বর্গবেগের সংজ্ঞা থেকে এই সমীকরণটা জানি। আর এক্স অক্ষ বরাবর গতিশীল সকল অণুর ক্ষেত্রে আমি পিবি সমান এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি। আবার এক নম্বর সমীকরণ কাজে লাগিয়ে আমি তাহলে পিবি সমান পাচ্ছি m বড় হাতের n u² বার। এখন তো আমি তো তাহলে দেখো চিন্তা করো
এখন আমি কিন্তু এক্স অক্ষ বরাবর গতিশীল খালি অণুগুলোর কথা বলছি, কিন্তু আমরা তো জানি গ্যাসের গতিতত্ত্ব আমাদেরকে বলে অণুগুলো অক্রম গতিতে গতিশীল, এলোমেলো গতি। নট অনলি এক্স ওয়াই, এক্স বাট অলসো ওয়াই জেড, মানে তিনটা ডিরেকশনেই অণুগুলো গতিশীল। তাহলে দেখো তিনটা ডিরেকশনে গতিশীল অণুগুলোর বেগ যদি যে কোনো একটা অণু মানে অক্রম গতিতে গতিশীল, অক্রম গতিতে গতিশীল কোন একটা অণুর বেগ যদি আমি সি হয়, দেখো যদি সি হয় তাহলে সি সমান আমি কি লিখতে পারি, অক্রম গতিতে গতিশীল মানে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর গতিশীল কোন একটা অণুর বেগ যদি সি হয়, সি সমান আমি এভাবে লিখতে পারি, সি সমান এক্স অক্ষ বরাবর উপাংশ ইন্টু আই, ওয়াই অক্ষ বরাবর উপাংশ ভি ইন্টু জে, জেড অক্ষ বরাবর উপাংশ ডাব্লিউ ইন্টু কে, লিখতে পারি না? অবস্থান ভেক্টরকে নকল করে এ সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, আমরা সেই হিসেবে অক্রম গতিতে গতিশীল যে কোনো একটা অণুর বেগের ক্ষেত্রে লিখতে পারি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সি সমান ইউ, ইউ মানে হচ্ছে এক্স, আর ভি মানে হচ্ছে কি এ ওয়াই, ডাব্লিউ মানে হচ্ছে কি এ জেড। তাহলে আমি সি স্কোয়ার সমান কি লিখতে পারি, মানে তার মান 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 সি স্কোয়ার সমান কি লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, মানে আমি সি সমান এভাবে রুট সমান লিখি আর কি, আমরা এখন এভাবে লিখি। তাহলে আমি স্কোয়ারটা তুলে দিলাম, তাহলে কি এটা লেখা যায় না? তাহলে দেখো এখন এক্স ওয়াই জেড অক্ষ বরাবর অনেকগুলো যদি অণু হয় তাহলে সেই অণুগুলোর এক্স অক্ষ বরাবর গড় বের করবো, ওয়াই অক্ষ বরাবর গড় বের করবো, জেড অক্ষ বরাবর গড় বের করবো, করলে কি দাঁড়াবে, এটা এরকম লেখা যায় সি স্কোয়ার বার সমান ইউ স্কোয়ার বার প্লাস বি স্কোয়ার বার প্লাস ডাব্লিউ স্কোয়ার বার, লেখা যায়। মনে রাখবে এখানে এ কথাটা মনে রাখবে, এখানে এগুলো ইউ ভি ডাব্লিউ হচ্ছে উপাংশ, কোনো নির্দিষ্ট দিকে এদের উপাংশগুলো বিভিন্ন হবে না, এক হবে। মানে আমি লিখতে পারি ইউ স্কোয়ার বার সমান বি স্কোয়ার বার সমান ডাব্লিউ স্কোয়ার বার। সুতরাং দেখো লিখতে পারি সি স্কোয়ার বার ইকুয়াল ইউ স্কোয়ার বার বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি ইউ স্কোয়ার বার, ডাব্লিউ স্কোয়ারের জায়গায় লিখতে পারি ইউ স্কোয়ার বার, মানে 3 ইউ স্কোয়ার বার বা ইউ স্কোয়ার বার সমান কি আসে 1/3 সি স্কোয়ার বার। দেখো এর আগে একটা সমীকরণ পাইছিলাম পিভি সমানটাকে 2 নম্বর দিই, 2 নম্বর 2 নংয়ে আমি এখন ইউ স্কোয়ার বারের মান বসাবো। 2 নং সমীকরণে ইউ স্কোয়ার বারের মান বসালে কি আসে, টু ইমপ্লাইজ পিভি সমান 1/3 এম এন সি স্কোয়ার বার। বলো আসে কিনা, ঠিক আছে কিনা কও। প্রমাণ তো শুরু, আরো অনেক প্রমাণ আছে, যদ্দূর গেছে দূর আছে, আরো এইখান থেকে মিনিমাম আরো 8-10টা সমীকরণ বের করা যাবে, করতে হবে আমাদের, যাবে না করতে হবে, এগুলো না হলে সিকিউ সলভ করতেই পারো। বলো আজকে আমরা এখানে এতটুকু পর্যন্ত শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল তো বন্ধ, আগামী সপ্তাহে আবার ক্লাস হবে। ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করতেছি, অনুরোধ চলবে না।